আচ্ছা, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি তোমার লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, দেখো লম্ব বৃত্তাকার চোঙ যেটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। এখান থেকে তোমাদের কোশ্চেন এসেছে এএনএম জিএনএম এ, সেই জন্য এই চ্যাপ্টারটাকে তোলা। আমরা এখন যেই চ্যাপ্টার গুলো করছি সেটা পুরো একবারে 3D। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙ কেমন হয় একটু দেখে নাও, এবং এর কি কি প্রপার্টি আছে সেই জিনিসগুলো আগে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে কি একটা লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা, এরকম একটা জ্যামিতিক চিত্র যার দেখো উপরিতল যেটা আছে সেটাও বৃত্তাকার, উপরের যেটা তল আছে সেটা হচ্ছে গিয়ে বৃত্তাকার এবং নিচের যেটা তল সেটা হচ্ছে গিয়ে বৃত্তাকার, এবং উপরের এবং নিচের বৃত্তাকার তল দুটির ক্ষেত্রফল হচ্ছে গিয়ে তোমার সমান, এবং এদের একটা তল আর একটা তল আছে, এবং সেই তলটা কেমন সেটা হচ্ছে গিয়ে তোমার দেখো গোলীয় তল আছে। গোলীয় তল মানে এরকম রাউন্ড শেপে একটা তল আছে, এরকম একটা রাউন্ড শেপে একটা তল আছে যেটাকে আমরা গোলীয় তল বলবো। তাহলে এই ধরনের আমরা জ্যামিতিক চিত্রকে কি বলবো, তোমার লম্ব বৃত্তাকার চোঙ বলবো। তো এই লম্ব বৃত্তাকার চোঙের দেখো, যেহেতু নিচের তলটা আমি বললাম বৃত্তাকার, তাহলে বৃত্তাকার হলে বৃত্তের ব্যাসার্ধ থাকবে, বৃত্তের ক্ষেত্রফল হবে। তাহলে এটা আমি রেডিয়াস কত নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম। তাহলে এইটুকু পোর্শনের ক্ষেত্রফল কি হবে, এই পোর্শনটুকুর যদি আমি ক্ষেত্রফল বের করি, তাহলে এইটুকুর ক্ষেত্রফল তোমার চলে আসবে, যেহেতু বৃত্তাকার বললাম তার বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কয়ার। এটা আপাতত একটু মনে রাখো, তোমাদের বৃত্তের চ্যাপ্টার আসবে। বৃত্তের ক্ষেত্রফল কি হয়, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার। সেই জন্য এই যে চোঙটার ভূমির যেটা ক্ষেত্রফল পেলাম সেটা হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। তাহলে একই রকম ভাবে উপরে যদি কোনো রকম ঢাকনা থাকে, তাহলে এই ঢাকনাটার ক্ষেত্রফল কি হয়ে যাবে, এই পোর্শনটুকুর ক্ষেত্রফল তোমার কি আসবে, পাই আর স্কয়ারই আসবে। এই পোর্শনটুকুর ক্ষেত্রফল আমার পাই আর স্কয়ারই আসবে। চলো, তাহলে এটার ক্ষেত্রফল কত হয়ে গেল, পাই আর স্কয়ার। আচ্ছা, তাহলে এইবার তাহলে এই লম্ব বৃত্তাকার চোঙের আমি যদি আয়তন বের করি, ফার্স্ট হচ্ছে আমি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বের করছি। তোমাদের বলেছিলাম যে কোনো কিছুর আয়তন মানে কি, কোনো কিছু যে কোনো জ্যামিতিক চিত্র হোক না কেন তার আয়তন বের করতে গেলে আমাকে কি করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু তার সাথে কি করব, উচ্চতা গুণ করে দেবো। তাহলে সেখান থেকে আমাদের আয়তন বেরিয়ে যাবে। এবং দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা একসাথে কি বলেছিলাম, দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা বলেছিলাম যে এই দুটো মিলে কি হয়, ক্ষেত্রফল হয়। তার মানে কোনো কিছুর ক্ষেত্রফল যদি ভূমি থাকে, ওই জ্যামিতিক চিত্রে যদি ভূমি থাকে তাহলে ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে, এবং তার সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দিই তাহলে তার কি হয়ে যাবে, আয়তন বেরিয়ে যাবে। তাহলে এই লম্ব বৃত্তাকার চোঙের আমি ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি, সেটা হচ্ছে কি কত, পাই আর স্কয়ার। উচ্চতা একটা ধরে নিব, আমি ধরে নিলাম যে উচ্চতা হচ্ছে কি কত, এইচ। এখান থেকে এইটুকুর যেটা উচ্চতা পেয়ে গেলাম সেটা হচ্ছে এইচ, এইচ একক। তাহলে আমরা সূত্র একটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক। আমরা যে চ্যাপ্টার গুলো পরপর পড়বো এখন, তাতে কিন্তু সূত্র খেলা। অতএব তোমাকে মাঝে মধ্যে সূত্রগুলো একটু খুলে খুলে দেখতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে, আর যা লেখাচ্ছি সেগুলো একটু লিখে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। কারণ তোমরা পরীক্ষাতে গিয়ে তোমাকে কোশ্চেন বুঝে যা সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে, আর কিছু নেই। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের যদি আয়তনের সূত্র বলি, তাহলে আয়তনের সূত্র হয়ে গেল পাই আর স্কয়ার এইচ। এটা তোমাকে মনে রাখতে হবে, যেখানে পাই এর মানটা আমরা একটা মনে রাখবো, যেখানে পাই এর মান মানে হলো কত, 22/7, ইকুইভ্যালেন্ট টু 22/7। মানে আমরা পাই এর জায়গায় কত বসিয়ে দিব, 22/7। অ্যাকচুয়ালি 22/7 হয় না, কিন্তু আমরা ধরে নিয়েছি যে পাই এর মান আমরা কত বসিয়ে দিব, 22/7। তাহলে ক্যালকুলেশন করার সময় আমরা পাই এর জায়গাতে কত বসাবো, 22/7। ব্যাসার্ধ আমাকে বলে দিবে, উচ্চতা আমাকে বলে দিবে, সবকিছুই বলে দিবে। আচ্ছা, এবার লম্ব বৃত্তাকার ক্ষেত্রফলের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করি। তাহলে সমগ্র তল বলতে দুটো গলিত তল, নিচের একটা পোর্শনের গলিত তল আর উপরে একটা পোর্শন গলিত তল আছে। নিচের পোর্শনের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, উপরের পোর্শনের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ারই হবে। কারণ উপরের এবং নিচের এই তল দুটো কেমন, গলীয় তল আছে, এবং যাদের ব্যাসার্ধ কিন্তু সেম হবে। আচ্ছা, এখানে আরেকটা তল আমি বলেছি তোমাদের, আরেকটা তল যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এরকম একটা তল আছে, রাউন্ড শেপের একটা তল আছে, যেটাকে গলীয় তল বলছি আমরা, পার্শ্বতল বলে। ঠিক আছে,
তাহলে এটার ক্ষেত্রফল কেমন হবে? এটার ক্ষেত্রফল দেখো প্রমাণ করা যায়, কিন্তু আমি প্রমাণে যাচ্ছি না, ঠিক আছে, কারণ আমাদের প্রমাণ পরীক্ষাতে আসবে না। তাহলে এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? পায়ের স্কয়ার। তাহলে আমরা যদি বলি বক্রতল বলবো, ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? সেটা একটু সূত্রটা তোমরা মনে রাখবে, প্রমাণ করা যায়। ক্লাস 9 এর যখন আমরা করাই তখন প্রমাণ করে দিই ওদের, ঠিক আছে, ওরা জিজ্ঞেস করে, কিন্তু এখানে আমি প্রমাণ করাচ্ছি না, কারণ আমাদের সূত্র দরকার। 2 পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ। বক্রতলের ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে 2 পাই আর এইচ, এত বর্গ একক, এত বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এত বর্গ একক। তাহলে যদি আমরা বলি যে একটা লম্ব বৃত্তাকার চোঙ যার উপরের তলটাও ঢাকনা যুক্ত এবং নিচের তলটাও কিন্তু তোমার একটা, মানে নিচের তলটাতেও কোনো কিছু আছে, একটা মেটেরিয়ালস আছে, ঠিক আছে, নিচের তলটাতেও কোনো একটা মেটেরিয়ালস আছে এবং উপরের তলটায় কি আছে? তোমার ঢাকনা যুক্ত আছে। মানে উপরে একটা তোমার উপরের অংশটাও খোলা নয়, ফাঁপা নয়, এবং নিচের অংশটা কিন্তু খোলা নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? এইরকম তোমাকে কোশ্চেন ওটা উল্লেখ থাকবে। তাহলে এরকম চোঙের ক্ষেত্রে আমরা যদি বলি যে সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের, আমি এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, নিরেট, নিরেট লম্ব বৃত্তাকার চোঙের, ঠিক আছে, বা না বললেও হয়, ছেড়ে দাও। লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। যদি বলি কটা তল আছে বলতো? কটা তল আছে? এই লম্ব বৃত্তাকার চোঙের কতগুলো তল? তোমরা শুনতে পাচ্ছ তো? 3টা স্যার। হিসেব মতো দেখে মনে হবে 3টে, কিন্তু আছে অ্যাকচুয়ালি 2টো। তার মধ্যে একটা হচ্ছে কি তোমার বক্রতল, এটা, আর উপরের তলটা দেখো, এটা হচ্ছে গলীয় তল বা বৃত্তীয় তল বলতে পারো। তাহলে 2টো তল, গুনলে 3টে হবে, কিন্তু উপরের আর নিচের তল দুটো যেহেতু ক্ষেত্রফল সেম হচ্ছে সেই জন্য এটাকে একটাই ধরে নেবো। তাহলে 2টো তল। আচ্ছা, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আমি যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল কি? তাহলে দেখো উপরে এবং নিচের ক্ষেত্রফলগুলো আমরা সেম পেয়েছিলাম, যে আমাদের বৃত্তীয় তলগুলো ছিল, উপরের তলটা হচ্ছে পায়ের স্কয়ার, নিচের তলটা হচ্ছে পায়ের স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা কত পেয়ে গেলাম? 2 পায়ের স্কয়ার, 2 পাই আর স্কয়ার। এবং আরেকটা তল পেয়েছিলাম, সেটা হচ্ছে তোমার বক্রতল। তাহলে এটার ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ, এত বর্গ একক। এবং খুব বেশি কিন্তু সূত্র নেই, প্রত্যেকটা চ্যাপ্টারে 2-3টে করে সূত্র, এই সূত্রগুলো মনে থাকলে তোমার অঙ্ক কিন্তু হয়ে যাবে। 2 পাই আর যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে গেল? এখান থেকে আর, আর এখান থেকে হচ্ছে কি এইচ, এত বর্গ একক। তাহলে তোমাকে এটা সূত্র মনে রাখতে হবে যে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 2 পাই আর এইচ। আর যদি উপরটাই ফাঁপা থাকে, উপরটা যদি ঢাকনা না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? পাই স্কয়ার প্লাস 2 পাই আর এইচ হবে, ঠিক আছে, ওটা আমরা অঙ্ক করার সময় দেখে নিব। আচ্ছা, এবার তাহলে আয়তন পেয়ে গেলাম, বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু এইটুকু কনসেপ্ট থেকে মোটামুটি অঙ্ক আসবে। আচ্ছা, আমি আরেকটা ছবি আঁকছি তোমাদের একটু সুবিধার জন্য, যদি বাই চান্স সেখান থেকেও এরকম কোশ্চেন আসে। একটা আমি লম্ব বৃত্তাকার চোঙ নিলাম, এবং এই লম্ব বৃত্তাকার চোঙটা হচ্ছে গিয়ে ফাঁপা, বুঝলে তো? ফাঁপা মানে কি? এখানে যে পুরোটা নিরেট নেই, মানে ভিতরের পোর্শনটা কিন্তু তোমার ফাঁপা আছে, ভিতরের পোর্শনটা তোমার ফাঁপা আছে, এবং যে পাতটা দিয়ে তৈরি করেছে সেই পাতটা কিন্তু কিছুটা পুরু আছে, ঠিক আছে, আমাদের বাড়িতে যে ড্রামগুলো থাকে অ্যাকচুয়ালি কিছুটা পুরু আছে। এই পুরু পোর্শনটাকে দেখার জন্য আমি এরকম ভাবে ছবিটা আঁকছি। কিছুটা পুরু আছে, মানে অ্যাকচুয়ালি তুমি যদি বলো যে কতটা পাত আছে, তাহলে এই যে এই পোর্শন গুলো, এটা হচ্ছে গিয়ে, এগুলোতে তোমার মেটেরিয়ালসটা আছে, লোহা হোক বা অন্য কোনো কিছু হোক না কেন, এগুলোতে তোমার মেটেরিয়ালসটা আছে, এইটুকু পোর্শন জুড়ে আছে। এবং এইটুকু, শুধু এইটুকু পোর্শন জুড়ে নেই, এই বরাবর নিচেও নেমে গেছে সোজা একবার, এই বরাবর নিচেও এরকম ভাবে নেমে গেছে, এইদিকেও এই বরাবর নিচে নিচে নেমে গেছে। বাদ বাকি আর কোনো জায়গায় কিন্তু মেটেরিয়ালস নেই, কোনো জায়গায় নেই,
কোনো জায়গায় ধাতুটা নেই। লোহার হোক বা অন্য কোনো ধাতু দিয়ে যদি তৈরি করা হয়, তাহলে এই যে যেইটুকু জায়গা আমি কালার করে দিলাম, এইটুকু জায়গাতেই কিন্তু ওই ধাতুটা আছে। তাহলে সেক্ষেত্রে ধাতুর পরিমাণ যদি আমি বের করি, তাহলে ধাতুর পরিমাণটা আমরা কি করে বের করব? তাহলে ধাতুর পরিমাণ আমরা কি বললাম যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, কিন্তু যেহেতু পুরোটা জায়গা জুড়ে নেই, নিরেট তো নয়, যে দেখো ব্ল্যাক স্পট যেগুলো আছে এগুলো ফাঁকা আছে, এগুলো তো ধাতু নেই। তাহলে সেক্ষেত্রে আমরা আয়তন কি করে বের করব? ওই ধাতুটার আয়তন আমরা কি করে বের করব? তাহলে সেক্ষেত্রে বের করার জন্য আমরা কি করব? আমি এখানে এরকম করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা পোর্শন দেখাচ্ছি, উপরের পোর্শনটা, এইটুকুর ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, এই ধাতুটুকু যেই মেটেরিয়ালসটা আছে এখানে, যেটা আমি এখানে জুম করে দেখাচ্ছি, দেখো এই মেটেরিয়ালসটার আমি আগে পরিমাণ বের করব। এক মিনিট। কারো মিউট করা নেই নাকি? এক মিনিট। স্যার মনোজ নামে আছে হ্যাঁ ওর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও মিউট করে দিচ্ছি। একটু মিউট করে রাখি, হ্যাঁ, নাহলে অসুবিধা হয়ে যায়, সাউন্ড আছে প্রচুর। আচ্ছা, তাহলে আমি এইটুকু পরিমাণ যে ধাতুটা আছে, এই ধাতুটার আমি পরিমাণটা বের করবো। তাহলে কি করে বের করব? সেটা হচ্ছে দুটো বৃত্ত হবে, দেখো ব্যাসার্ধ, দুটো বৃত্ত, একটা হচ্ছে এই ব্যাসার্ধ যেটা হচ্ছে আর বা আর1 আমি ধরতে পারি, আর একটা ব্যাসার্ধ হচ্ছে বাইরেরটা, আর একটা ব্যাসার্ধ হচ্ছে বাইরেরটা, আমি অন্য কালি নিয়ে নিচ্ছি তাহলে বুঝতে পারবে। এটা একটা ব্যাসার্ধ যেটাকে আমি বললাম R2 ধরে নাও, আর ভিতরে এই যে এইটুকুটা যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে আর1। দুটো বৃত্ত আছে, একটা হচ্ছে গিয়ে এই বৃত্তটা ছোট বৃত্ত, আর একটা হচ্ছে বাইরের এই বৃত্তটা, এটা বড় বৃত্তটা। তাহলে এই যে ধাতুটার ক্ষেত্রফল বের করব, ধাতুটার ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে আমি কি করলাম, বড় বৃত্তটার ক্ষেত্রফল বের করলাম। তাহলে বড় বৃত্তটার ক্ষেত্রফল আমি বললাম যে বৃত্তের ক্ষেত্রফলটা আপাতত মনে রাখো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর স্কয়ার, আর ভেতরের বৃত্তের ক্ষেত্রফল কত, সেটা হচ্ছে পাই আর স্কয়ার 1। তাহলে বড় বৃত্তের যখন ক্ষেত্রফল বের করছি, মানে এটা ছিল বড় বৃত্তটা, ক্ষেত্রফল বের করা মানে কি পুরো জায়গাটা, এটা যদি কেন্দ্র হয় তাহলে ক্ষেত্রফল যখন তুমি বের করছো তখন পুরো জায়গাটার তুমি ক্ষেত্রফল বের করছো, পুরো জায়গাটার পরিমাণটা বের করছো। তাহলে বড় বৃত্তর ক্ষেত্রফল থেকে আমি কি করলাম, ছোট বৃত্ত যেটা ছিল ভিতর দিয়ে আরেকটা যেটা বৃত্ত ছিল ছোট, এই বৃত্তটার ক্ষেত্রফল কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেওয়া মানে, এই বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেওয়া মানে দেখো এইটুকু পোর্শন কেটে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল বাদ দিয়ে দেওয়া মানে এইটুকু পোর্শন কেটে গেল, তার মানে বাইরের পোর্শনটা তোমার পড়ে থাকছে। যখন আমি ক্ষেত্রফল বাদ দিচ্ছি তখন দেখেই বুঝতে পারছো যে বাইরের শুধুমাত্র ক্ষেত্রফলটা পড়ে থাকছে। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে শুধুমাত্র বাইরের ক্ষেত্রফলটুকু পড়ে থাকছে। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর সেই ক্ষেত্রফলের সাথে তুমি যদি উচ্চতা গুণ করে দাও, সেই ক্ষেত্রফলের সাথে তুমি যদি উচ্চতা গুণ করে দাও, উচ্চতা গুণ মানে এইচ গুণ করে দাও, তাহলে যে কোনো ঘনবস্তু তুমি কি পেয়ে যাবে, আয়তন পেয়ে যাবে। আয়তন পেয়ে যাওয়া মানে কি, এই যে আমি এই যে ফাঁপা যে চোঙটা, এই ফাঁপা চোঙের আয়তন কত হবে সেটা আমি পেয়ে গেলাম। তাহলে ফাঁপা চোঙের আয়তনের ক্ষেত্রে আমরা কি করব, এরকম সূত্র একটু লিখে রাখবো, মনে রাখবো, ফাঁপা চোঙের আয়তন। বেশ, এবার আমরা চ্যাপ্টারে চলে আসবো। ঠিক আছে, আমাদের এক্সারসাইজে যা বলেছে সেই অনুযায়ী আমরা অঙ্ক করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে তোমরা দেখো, খুব বেশি কঠিন না, শুধুমাত্র সূত্র মনে রাখতে হবে। যদি মনে হয় যে কঠিন তাহলে তোমরা আরেকবার ক্লাসগুলো দেখবে, রেকর্ডিং ক্লাসগুলো আরেকবার দেখবে। তারপরেও যদি মনে হয় যে না বোঝা গেল না, তাহলে আরেকবার বলতে হবে আমাকে, কিন্তু আশা করি বুঝে নিবে। ক্লাস 9 এর ছেলে মেয়ে যদি বুঝতে পারে তাহলে তোমরা বুঝতে পারবে। কি বলেছে দেখো, যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত যদি এত এবং এত হয় এবং তাদের উচ্চতার অনুপাত যদি তোমার 5:3 হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে। তাহলে একটু আগে আমি তোমাদের বললাম যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি, সূত্র দুটো বলেছে আলাদা আলাদা। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, বক্রতলের ক্ষেত্রফল বললাম 2πr/h। তাহলে দুটো চোঙ আলাদা আলাদা চোঙ যেহেতু বলেছে, তাহলে দুটো চোঙের আলাদা আলাদা ব্যাসার্ধ আছে, দুটো চোঙের আলাদা আলাদা কি আছে, উচ্চতা আছে। সেই জন্য আমি দুটো চোঙের ক্ষেত্রে আমরা কি করলাম, একটার ক্ষেত্রে r1 ব্যাসার্ধ নিলাম, একটার ক্ষেত্রে r2 ব্যাসার্ধ নিলাম, একটার ক্ষেত্রে h1 ব্যাসার্ধ নিলাম, একটার ক্ষেত্রে h2 ব্যাসার্ধ নিলাম। বেশ, এবার তুমি শুধু চুপচাপ মান বসিয়ে দাও, আর তোমাকে কিছু করতে হবে না।
আর1 কি বলেছে, প্রথম চোঙের ব্যাসার্ধ কত, 2, তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ 2 ইউনিট, 2 একক হলাম। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত আছে দেখে নাও, কত বলেছে ব্যাসার্ধ, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ বলেছে। প্রথমে কি বলেছে দেখো, নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এটা এবং উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে এটা, তাহলে ব্যাসার্ধ গুলো বসাচ্ছি 2, তাহলে এটার ক্ষেত্রেও কত হয়ে গেল তোমার 3। দ্বিতীয় তারপরে প্রথম চোঙের ক্ষেত্রে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 3, তাহলে 3 বসিয়ে দাও। এবং দ্বিতীয় চোঙের ক্ষেত্রে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে কি, সরি 3 বসাচ্ছি, ভুল করছি, উচ্চতা হচ্ছে এটা, প্রথম চোঙের উচ্চতা হচ্ছে 5 আছে। তো একটু আমি জুম করে দিচ্ছি, নাহলে তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। দেখো, প্রথম চোঙের উচ্চতা কত, 5 ইউনিট, এবং দ্বিতীয় চোঙের উচ্চতা কত, 3 ইউনিট। দ্বিতীয় চোঙের উচ্চতা হচ্ছে 3 ইউনিট। ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এখানে 2 পাইয়ের সাথে এই 2 পাই কাটছে, আর কোনো কিছু কাটছে না। এখানে 5 দিয়ে কত হয়ে গেল 10, আর এখানে 3 3 কত হলো 9। দেখবে এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষা দিয়ে দিবে। যদি তোমার ফর্মুলা না জানা থাকে তাহলে অঙ্ক করতে পারবে না। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, আমরা একের যেটা করলাম, একের অ্যান্সার হচ্ছে 10:9, এই অ্যান্সারটা। বেশ, বোঝা গেছে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, এখানে করে নিচ্ছি আমি। একই জিনিস বলে দিয়েছে, কিন্তু এবার বলেছে আয়তন আর অনুপাত বের করতে হবে তোমাকে। তাহলে আয়তনের সূত্রটা লিখবো, দুটো আলাদা আলাদা চোঙ আছে, দুটো আলাদা আলাদা চোঙের আলাদা আলাদা ব্যাসার্ধ আছে, উচ্চতা আলাদা আলাদা আছে, তাহলে সেক্ষেত্রে আয়তনের যদি সূত্র করতে হয়, তাহলে একটার ক্ষেত্রে r1 নিলাম পাই আর স্কয়ার অন h1, আর একটার ক্ষেত্রে r2 নিলাম পাই আর স্কয়ার 2 h2। তাহলে প্রথম চোঙের ক্ষেত্রে আমি কি করব, শুধু মানগুলো বসাবো। প্রথম চোঙের ব্যাসার্ধ কত, 2, প্রথম চোঙের উচ্চতা কত, 5, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ, সরি এখানে r তার স্কয়ার হবে, হ্যাঁ, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত, 3, তাহলে 3 তার স্কয়ার। দ্বিতীয় চোঙের উচ্চতা কত, 3, তো 3 বসলো। তাহলে এখানে দেখো পায়ের সাথে পাই কেটে গেল, গুণ করে নাও, 2 দিয়ে 4, 4 5 কত, 20, 3 3 9, 9 3 কত, 27। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, বি এরটা। বি এরটা অ্যান্সার তোমাদের। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বনানী কি ব্যাপার, আজকে এত সাইলেন্ট কেন, কোনো কিছু বলছে না? আর আমাদের আলিয়ার কি হলো, ফর্ম ফিল আপ কি হয়েছে তোমাদের, ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ স্যার, করেছি আজকে। আচ্ছা আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। দুটি লম্ববৃত্তাকার চোঙ বলে দিয়েছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তন আমাকে সমান বলেছে এবং তাদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। বেশ, দুটো লম্ববৃত্তাকার চোঙ আমি আয়তন সমান বলে দিয়েছে, তাহলে আমি একটার আয়তনকে কি বললাম, আয়তন সমান, একটার আয়তনকে আমি একটার ব্যাসার্ধকে r1 নিলাম, একটার ব্যাসার্ধকে r2 নিলাম। তাহলে আয়তনের সূত্র হচ্ছে গিয়ে কি হবে, পাই আর স্কয়ার 1 h1 সমান পাই আর স্কয়ার 2 h2। যেহেতু আমাকে আয়তন সমান বলে দিয়েছে, তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ কিন্তু দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ থেকে আলাদা, প্রথম চোঙের উচ্চতা দ্বিতীয় চোঙের উচ্চতা থেকে কিন্তু আলাদা, এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে, উচ্চতার অনুপাতও বলে দিয়েছে তা, এবং আয়তন সমান বলে দিয়েছে, তাহলে তোমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি, পায়ের সাথে পাই কেটে গেল। বেশ, আর স্কয়ার 1 এর নিচে আমি আর স্কয়ার 2 কে নিয়ে এলাম, কেন নিয়ে এলাম, যেহেতু আমাকে বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তোমাকে বের করতে হবে, সেই জন্য r1 এবং r2 কে আমি একদিকে নিয়ে এলাম। গুণ হয়ে আছে, তাহলে এই পাশে যখন আসবে তখন ভাগ হয়ে আসবে, আর স্কয়ার 2 টা h2 এর সাথে গুণ হয়ে আছে, তাহলে এই পাশে যখন এলো ভাগ হয়ে এলো, তাহলে এখানে কত হয়ে গেল, h2 বাই h1। তাহলে এখানে কি পাবো, r1 বাই r2
তার স্কয়ার h2 বাই h1 বা r1 বাই r2 সমান কি হয়ে যাচ্ছে রুট ওভার h2 বাই h1 রুট ওভার h2 বাই h1। এবার এখানে ভালো করে দেখো তাদের উচ্চতার অনুপাত বলেছে, মানে প্রথম চোঙের সাথে দ্বিতীয় চোঙের উচ্চতার অনুপাত বলে দিয়েছে। তাহলে আমরা জানি যে h1 অনুপাত h2 এটা আমাকে প্রদত্ত, কত এটা 1/2। h1 অনুপাত h2 এটা কিন্তু আমার প্রদত্ত ছিল 1:2। প্রথম চোঙের সাথে দ্বিতীয় চোঙের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে এটা যদি 1:2 হয় তাহলে আমি বলবো যে therefore h2 আমি যদি উল্টে দিই h2 বাই h1 তাহলে কত হয়ে যাবে 2/1 হয়ে যাবে উল্টে দিলে। লেফট সাইডে তুমি যদি বাম পক্ষে h2 কে উপরে উঠাও h1 কে নিচে নামাও তাহলে তোমাকে লেফট সাইডেও কি করতে হবে, রাইট সাইডেও কি করতে হবে, 2 কে উপরে উঠাতে হবে 1 কে নিচে নামাতে হবে। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও 2/1 তার রুট, তাহলে ফাইনালি কত পেয়ে গেলাম √2 আর নিচে কত পেয়ে গেলাম 1। তাহলে আমাদের অ্যান্সার যেটা চলে আসবে যে therefore r1 is to r2 সমান হচ্ছে √2 is to 1। এটাই হচ্ছে কি তোমাদের অ্যান্সার। বলো বোঝা গেল কিনা? স্যার সেকেন্ড লাইনটা একটু বলেন। সেকেন্ড লাইনটা হচ্ছে গিয়ে এখানে একটা গুণ হয়ে আছে, পাই আর স্কয়ার এইচ আমি যে সূত্র বলছি সেগুলো হচ্ছে একে অপরের সাথে প্রত্যেকটা রাশি কিন্তু গুণ হয়ে আছে। তাহলে r2 টা পাইয়ের সাথে পাই তো আমি কেটে দিলাম, r2 টা গুণ হয়ে আছে, তাহলে r2 টা তুমি যখন এই পাশে নিয়ে আসবে এখানে গুণ হয়ে আছে সমানের এই পাশে নিয়ে আসলে সেটা ভাগ হয়ে আসবে, মানে নিচে আসবে। যেহেতু গুণ হয়ে আছে সেই জন্য নিচে যখন আসবে তখন ভাগ হয়ে আসবে, সেই জন্য r2 টাকে আমি নিচে লিখেছি r2 তার স্কয়ার। এখানে h1 আছে বাম পাশে, এটা গুণ হয়ে আছে, তাহলে এই পাশে যখন আসবে তখন ভাগ হয়ে আসবে, এটাই নিয়ম। ঠিক আছে, বোঝা গেল? এবার হ্যাঁ স্যার। এবার তারপরে তো নর্মাল ক্যালকুলেশন। আচ্ছা, 4 এর কোশ্চেনে দেখো কি বলেছে। চল খেয়ে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কি? কি বলেছে দেখো। চার নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ। তাহলে কোন একটা লম্ববৃত্তাকার চোঙ আমি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যার আয়তন হচ্ছে গিয়ে v1 এবং আমি সূত্র লিখে দিলাম যে এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, উচ্চতা হচ্ছে গিয়ে এইচ এবং ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর। বেশ, এবার বলেছে এই লম্ববৃত্তাকার চোঙেরই যদি আমি ব্যাসার্ধটাকে অর্ধেক করে দিই, তাহলে এই লম্ববৃত্তাকার চোঙের যদি ব্যাসার্ধটাকে অর্ধেক করে দিই, অর্ধেক করে দেওয়া মানে কত হয়ে গেল r/2 হয়ে গেল। ব্যাসার্ধটাকে অর্ধেক করে দিলাম এবং উচ্চতাটাকে আমি কি করলাম, উচ্চতা দেখো কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলো। উচ্চতা আগে ছিল h, এখন কত হয়ে গেল 2h। তাহলে সেক্ষেত্রে দেখবো যে এখন যেটা নতুন আয়তন সেটা আগের আয়তনের তুলনায় বেশি হচ্ছে না কম হচ্ছে। তাহলে পাই r²/4 ইন্টু কত 2h, ডট লেখা আর ইন্টু লেখা একই ব্যাপার। হ্যাঁ, তাহলে এখানে আমি কেটে দিলাম কত হচ্ছে 2। এই 2টাকে আমি কি করলাম, যেহেতু গুণ হয়ে আছে তাহলে হাফ করে লিখলাম এদিকে, আর এখানে আমি জাস্ট সূত্রটা লিখে দিলাম পাই r²h হাফ। এই পাই r²h মানে তুমি দেখো পাই r²h মানে কত v1। তাহলে আমরা নতুন আয়তনটা কি পেলাম, নতুন আয়তন ছিল v2, তাহলে v2 কি হয়ে গেল আগের যেটা আয়তন ছিল তার অর্ধেক হয়ে গেল। v2 কি হয়ে গেল আগের যেটা আয়তন তার অর্ধেক হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। বোঝাতে পারলাম? বেশ, সিমিলার অঙ্ক আরেকটা আছে, যদি না বুঝে গিয়ে থাকো এখানে তাহলে পরের কোশ্চেনটা দেখো, একই রকম কোশ্চেন 5 নম্বর।
একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে? তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফলকে আমি এস দিয়ে বললাম, সারফেস এরিয়া হয়তো এখানে এস দিয়ে বলছি। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ। বেশ, তাহলে আমি কি করলাম, লম্ববৃত্তাকার চোঙের আমি আগে কি বলেছি, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সূত্র 2 পাই আর এই সূত্রটা লিখে ফেললাম, বক্রতলের ক্ষেত্রফল এটা ছিল। কিন্তু আমি কি করলাম, নতুন ভাবে আবার আমি ব্যাসার্ধ এবং উচ্চতাকে সাজাচ্ছি। কি করেছি, যে ওই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধকে আমি কি করেছি, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করে দিলাম। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া মানে ছিল আর হয়ে গেল কত, 2r। ছিল আর হয়ে গেল কত, 2r। উচ্চতা কি করেছি দেখো, উচ্চতা অর্ধেক করে দেওয়া হলো। অর্ধেক মানে উচ্চতা আগে ছিল h, যে উচ্চতা আগে ছিল h এখন হয়ে গেছে সেটা h/2, অর্ধেক করে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে আমাকে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের ক্ষেত্রফলের কি হবে, কত গুণ হবে। তাহলে 2 কেটে দিলাম, 2 থাকলো, এখানে সূত্র হবে, সরি 2 পাই আর টি কি আছে, তাহলে 2 পাই আর h। তাহলে এবার তুমি বলো যে আগের যেটা বক্রতল ছিল সেটা হচ্ছে s1, এখন বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে গেল, 2 পাই আর h। মানে আমি কি করলাম, কোন রকম কি কিছু চেঞ্জ হয়েছে, আগেরটার সাথে সমান হয়ে গেল না, s2 সমান কত হয়ে গেল, s1। আগেও ছিল 2 পাই আর h, এখনো তোমার 2 পাই আর h। তাহলে কি হয়ে যাবে, ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের সমান হবে। যদি তুমি দৈর্ঘ্য দ্বিগুণ করো, ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করো এবং উচ্চতা যদি অর্ধেক করো, তাহলে সেক্ষেত্রে চোঙের বক্রতলের ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না, বা বলতে পারো সমান থাকবে। বুঝতে পারলে? বননি কি আবার কিছু বলছো না? অনিন্দিতা, বননি, কোনো রেসপন্স নেই আজকের ক্লাসে। বনানী ওখানে হোয়াটসঅ্যাপে এসএমএস করছে। ও আচ্ছা, দাঁড়াও দেখি কোনো প্রবলেম হচ্ছে তারা নাকি। হ্যাঁ, ওর একটু বাড়িতে আছে তো সেই জন্য নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। হ্যাঁ আমার হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বাড়ি এসছি তো কালকে, তো খুবই নেটওয়ার্ক প্রবলেম হয় এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা দেখে নিও পরে আরেকবার, তাহলেই হলো। হ্যাঁ হ্যাঁ মোটামুটি যখন যখন শুনতে পাচ্ছি আমি দেখছি। আচ্ছা তুমি আজকে একটু একটু রেকর্ডিংটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, সত্য মিথ্যা বলেছে, কিন্তু সত্য মিথ্যা গুলোকে আমরা সিরিয়াসলি নিব, কারণ এখান থেকেও কোশ্চেন বানিয়ে করা যায়। ঠিক আছে, কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃত ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং উচ্চতা h সেমি। ড্রামের অর্ধেক জল্পনা থাকলে তার আয়তন কত হয়ে যাবে, আমাকে বলেছে পাই আর স্কয়ার h। একটা লম্ববৃত্তাকার চোঙের যদি ব্যাসার্ধ r হয় এবং উচ্চতা যদি h হয়, ব্যাসার্ধ r হয় এবং উচ্চতা যদি h হয় কোন একটা লম্ববৃত্তাকার চোঙের, তাহলে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন পাই আর স্কয়ার h হবে? কোনো মতেই না, কারণ আমরা জানি যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কত, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার h। তার মানে আয়তন মানে কি, এটা যদি লম্ববৃত্তাকার চোঙ হয় তাহলে এর ভেতরে তুমি যদি কোনো একটা তরলকে দাও, কোনো একটা লিকুইডকে দাও, তাহলে তার আয়তন গিয়ে দাঁড়াবে কত, পাই আর স্কয়ার h। সেটা কিন্তু অর্ধেক আয়তনের সূত্র না, অর্ধেক আয়তনের সূত্র না, অর্ধেক হলে কি হয়ে যাবে, হাফ অফ পাই আর স্কয়ার h হবে। অর্ধেক হলে হাফ অফ পাই আর স্কয়ার h হবে, এটা হচ্ছে ফুল। ফুল আয়তনটা কত, ফুল আয়তনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পাই আর স্কয়ার h। অর্ধেকের সূত্র কি হবে, পাই আর স্কয়ার h বাই 2 হবে, বা হাফ পাই আর স্কয়ার h হবে। তাহলে এটা যেটা দিয়েছে সেটা মিথ্যা হবে, প্রথমটা হয়ে গেল তোমার মিথ্যা। কারণ অর্ধেকের আয়তন বলেছে, দেখো বলেছে ড্যামটির জলপূর্ণ, অর্ধেক জলপূর্ণ জলের আয়তন কত, পাই আর স্কয়ার h। না, অর্ধেক জলপূর্ণ থাকলে সেক্ষেত্রে আয়তন হবে পাই আর স্কয়ার h বাই 2, বা হাফ পাই আর স্কয়ার h। নেক্সট কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক হলে চোঙটিতে যে কোনো উচ্চতার, বলছে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সাথে সংখ্যা মানের সাথে কি বলেছে, সমান হবে। তাহলে কি বললো,
একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য, তাহলে ব্যাসার্ধ আমাকে 2 বলে দিয়েছে, আর কত 2, উচ্চতা কত, আমি উচ্চতা h ধরে নিলাম, উচ্চতা হচ্ছে কি h। আচ্ছা, কত নম্বর কোশ্চেন, 2 এরটা এটা। উচ্চতা আমাকে বলেনি, আমি উচ্চতা কি ধরে নিলাম, h। বলছে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন, বেশ, তাহলে চোঙটির আয়তন বের করো। তাহলে আয়তন কি হবে, আয়তনের সূত্র হচ্ছে ভি দিয়ে ভলিউম বলি, তো সেই জন্য আয়তনটাকে আমরা করছি এরকম ভাবে পাই আর স্কয়ার h। তাহলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সাথে সংখ্যামানের সাথে সমান হবে। সংখ্যামানটা মানে কি, শুধুমাত্র মানটা, নাম্বারটা, আয়তনটাকে বের করো। দেখো পাই, আর মানে 2 এর স্কয়ার আর h মানে হচ্ছে h, তাহলে আয়তন কত হয়ে গেল, আয়তন যদি আমরা বের করি তাহলে 4 পাই h। আমরা যদি এবার বক্রতলের ক্ষেত্রফল বের করি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলেছিলাম, 2 পাই আর h, বেশ, 2 পাই আর মানে কত 2 h, তাহলে ফাইনালি এটাও কত আসছে 4 পাই h। তাহলে এটা ঠিক হবে যে ব্যাসার্ধ তুমি যদি আর 2 নিয়ে নাও, ব্যাসার্ধ 2 নিলে যে কোনো উচ্চতা নিয়ে নাও না কেন চোঙটা, তাহলে সেক্ষেত্রে তোমার আয়তন এবং আয়তন মানে ভলিউম আর সারফেস এরিয়া মানে হচ্ছে এস, আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সবসময় কি হবে, সমান হবে। যে দেখো মানটা, এই মানটাও কত 4 পাই h বেরিয়েছে, এটা হচ্ছে সংখ্যা মান, আর এটাও কত বেরিয়েছে গো 4 পাই h বেরিয়েছে, সেই জন্য সংখ্যা মানটা অলওয়েজ কি আসবে, ইকুয়াল আসবে। আচ্ছা, তোমাদের ক্লাসটা একটু এগানো যায় না, 9টার দিকে অনলাইনে, 9টার দিকে হলে না সুবিধা হয়। হ্যাঁ তোমার তো হয়ে যাবে অনিন্দিতা, কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্ণনীর হওয়াটা মুশকিল। 9টা? হ্যাঁ, কারণ এই যে 10টার দিকে পড়ায় না, আমার পুরো অর্ধেকটা ঘুমিয়ে যাই আমি, কারণ 11টা বাজতে বাজতে ঘুমিয়ে অভ্যাস, পুরো অর্ধেকটা এই যে আমি করাচ্ছি মাঝে মধ্যে, সেই জন্য দেখবে ভুলভাল বকি। আর না হলে একটু আরো এগোতে হবে, 6টা 7টা এরকম টাইমে করালেও হয়, এই সময়টা পুরো ঘুম পাই। হ্যালো, হুম, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, বললাম তাহলে 9:30 করো। হ্যাঁ, এটাও করা যাবে, 9:30 থেকে 11টা পর্যন্ত, এটা বেশ হ্যাঁ। ঠিকঠাক টাইম। আলিয়া কোথায়, আলিয়া মনে হচ্ছে বাড়ি গেছে নাকি? ও বাড়ি গেছে ঈদে, হ্যাঁ। হুম, ঠিক আর আছে। ওইখানে একদম নেটওয়ার্ক হয়ই না, খুবই বাজে নেটওয়ার্ক। বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন করে নাও। আচ্ছা, তোমাদের মাঝখানে আরেকদিন ক্লাস নিবো, আজকের না, ক্লাসটা আমাদের হয়তো যেখানে থাকি ওইখানে আছে। আচ্ছা, আজকের ক্লাসটা হয়তো ম্যাথ পর্যন্তই হবে, মাঝখানে কালকে রবিবার পড়ছে, কালকে আমি রাত্রিবেলা একবার ফিজিক্স পড়িয়ে দেবো তোমাদের। হুম, কালকে সামনে দাদা নির্মল স্যার ক্লাস নেবে। কালকে নাহলে সোমবার পড়ো, সোম বুধ, সোমবার সোমবার তো পড়ে নাও। ক্লাস আছে। হ্যাঁ, সোমবার তো ক্লাস আছে, তাহলে সোমবার পড়ে নাও। কালকে হ্যাঁ, দুপুরে বা সকালে হবে। দুপুরে সকালে হবে না, কালকে তো সকাল থেকে আমার টিউশন, 7টা থেকে 9টা, আবার 10টায় টিউশন, আবার 3টায় টিউশন, তো সেই জন্য হচ্ছে না। কারণ আমি ফিজিক্সটা ফিজিক্স, তোমার ম্যাথে কত আছে, ম্যাথে 10 নম্বর আছে, হয়ে যাবে, হাতে গোনা কিছু চ্যাপ্টার আছে। হ্যাঁ হ্যাঁ। হুম, কিন্তু ফিজিক্সটা এগোতে হবে। এদিকে আবার বায়োলজি পড়াচ্ছি আমি, ভাবলাম যে তোমাদেরকে তাহলে যেটুকু পোর্শন পড়াবো, সে ওখানে হ্যাঁ, পড়াচ্ছি সেইটুকু পড়িয়ে পোর্শন দাও আমি তাহলে একবার খুবই সুবিধা হয়। একবার একবার বলে দিব, ঠিক আছে, যতটুকু জানি একটু বলে দিব, খুব বেশি আমিও জানি না, কিন্তু বলে দেবো তোমাকে। কারণ বায়োলজিতে তেমন ঠিক বোঝার আছে। কিছু নেই, কিছু জায়গা শুধু বুঝতে হবে, যেগুলো হ্যাঁ একবার হ্যাঁ, বলে দিলে দেখলাম তোমাদের আমি। সুবিধা হয়ে যাবে। আর বলছি দাদা, সাঁতরার বইটা কি শুধু মানে একবারে ইয়েরই সাঁতরার বই, কিনবো, আর হ্যাঁ, অন্য কোনো বায়োলজিরই বই না। কিনবো? না, আমি তোমাকে নোটও, ইংরেজিতে একটা নোটও প্রোভাইড করে দেবো, কিন্তু আমি নোট থেকে পড়তে বলবো, সেটা হচ্ছে পরীক্ষার আগে তুমি একবার অনলাইনের হিসাবে পড়ে গেলে সেটা তোমার অন টাইপ একবার দেখে চলে গেলে, হ্যাঁ, কম সময়ের মধ্যে রিভিশন হয়ে যাবে, কিন্তু বইটাকে না, খুঁটিয়ে পড়তে হবে। রেলের পরীক্ষা তো দাদা বেরোবে দেখলাম, তো হুম, হুম, ওটাতে তো সায়েন্সটা ভালো করে পড়তেই হবে, তো হুম, এটা পড়লে আমাদের ওইখানেও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা আমাদের তো সাঁতরার ওটাই বই আছে না, বলছি। ক্লাস 9 10 অনেক আছে, অনেক। তাহলে সাঁতরার তো তোমার জীবন বিজ্ঞান আছে, আর ভৌত বিজ্ঞানটা কিসের কিনবো, হ্যাঁ, সাঁতরারই? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান দুটোই সাঁতরা পাবলিকেশন কিনবে। আচ্ছা, তা কিনেই নিবো, আমি হুম, হুম। পাচ্ছি না কারো কাছে। একবারে নতুন ফ্রেশ বইটা নেবে, তাহলে ওখানে অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন দেওয়া আছে, আমি দেখলাম।
অনলাইনে পাওয়া যায় না, না? না, অনলাইনে তুমি যে কোনো তোমাদের ওখানে লাইব্রেরিতে যাবে, পেয়ে যাবে। ঠিক আছে। হুম। আচ্ছা, এরপরে শূন্যস্থান কি বলেছে দেখে নাও। বলেছে একটি আয়তক্ষেত্রাকার কাগজ যার দৈর্ঘ্য হচ্ছে L একক, প্রস্থ হচ্ছে B একক। এই আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির কি বলেছে দৈর্ঘ্যের সাথে সমান হলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? খুব সুন্দর কোশ্চেন কি বলেছে দেখো, দারুণ কোশ্চেন। এরকম কোশ্চেন তোমাদের দিয়ে দিবে যে এ হচ্ছে আয়তক্ষেত্রাকার একটা কাগজ, কাগজের দৈর্ঘ্য হচ্ছে L এবং কাগজের প্রস্থ হচ্ছে B। এই কাগজটাকে যদি আমি এই কাগজটাকে যদি আমি মুড়ে দিই, মুড়ে একটি, দেখো তোমরা যদি বাড়িতে পেজ বের করো, A4 সাইজের একটা পেজ বের করো, এটাকে দেখবে রাউন্ড আকারে তুমি যদি মুড়ো, ঠিক আছে, এই বরাবর তুমি যদি রাউন্ড আকারে যদি মুড়ো সামনের দিকে, তাহলে দেখবে এটার শেপ চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, এটার শেপ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এরকম হয়ে যাবে, গোল হয়ে যাবে, মানে উপরটা আর নিচটা হচ্ছে ফাঁকা, কিছু নেই, ব্ল্যাঙ্ক, এরকম হয়ে যাবে পেজটা। তাহলে বলেছে যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সাথে সমান। যার পরিধি মানে, যার পরিধি মানে আচ্ছা, কাগজটির দৈর্ঘ্যের সাথে সমান। আচ্ছা, এর পরিধি, যখন আমি এটা চোঙ আকারে শেপ এলো, যখন আমি এটাকে কাগজটাকে ধরে মুড়ে দিলাম, এই বরাবর যখন কাগজটাকে মুড়ছি গোল করে, তার মুড়লে আমার এই শেপটা হয়ে যাবে। তাহলে বলেছে যার পরিধি, পরিধি মানে হচ্ছে গিয়ে এই পোর্শনটা, নিচেরটা, নিচেরটা হচ্ছে পরিধি, ঠিক আছে। একটা এটা যদি আমি একটা বৃত্ত নিই, তাহলে বৃত্তর যেটা সীমানা সেটাকে আমরা কি বলবো? পরিধি বলবো। তাহলে এই পরিধির দৈর্ঘ্য কত হয়? বৃত্তের ব্যাসার্ধের উপর ওটা নির্ভর করে। সেটা যদি r হয় ব্যাসার্ধ, তাহলে এর পরিধি কত হয়ে যাবে? ব্যাসার্ধ যদি r হয়ে যায় কোন একটা বৃত্তের, তাহলে ক্ষেত্রফল তোমাদের বলেছিলাম পায়ের স্কয়ার। ক্ষেত্রফল মানে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর পরিধি মানে বাইরের যে সীমানাটা আছে, দৈর্ঘ্যটা যেটা আছে, সেটা হচ্ছে পরিধি। এই পরিধির মান যেটা হয় আপাতত মনে রাখো, সেটা হচ্ছে 2πr। বৃত্তের ক্ষেত্রে পরিধির মান কত আসবে? 2πr। তো আমাকে বলেছে এই চোঙটির তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল তো আমরা জানি, চোঙের বক্রতল মানে এই যে কার্ভস, এটা, এটার ক্ষেত্রফল আমরা জানি, সেটা হচ্ছে কত? 2πrh। এটা সূত্র। কিন্তু তোমাকে এটা দিয়ে বললে হবে না, তোমাকে যে ডাটা দেওয়া আছে সেটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, বি এবং এল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, সি এর 1। তাহলে দেখে বুঝতে পারছো যে এখানে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে যার পরিধি মানে চোঙটার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে এল। তার মানে পরিধি এখানে কত হয়ে গেল? পরিধিটাই তোমার হয়ে যাবে এল। তাহলে এল হয়ে গেল পরিধি। আর এই যে হাইট, এই যে হাইট, এই হাইটটা দেখেই তুমি বুঝতে পারছো যে যখন আমি বিটাকে ধরে মুড়ছি, বি সাইড থেকে যখন মুড়তে মুড়তে যাচ্ছি, গোলাকার শেপটা আছে, তাহলে এটাই তো হাইটের কাজ করছে। তাহলে হাইটের কাজ করা মানে এটা কত হয়ে গেল? বি। এটা হয়ে গেল বি। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? এল বি। এটাই আমরা ওই তোমাদের বলছিলাম যেটা প্রমাণটা 2πr কেন আসছে, সেটা এখান থেকে আসছে। একটা কাগজকে তুমি যদি মুড়ো, তাহলে সেক্ষেত্রে ওই কাগজের যেটা তোমার দৈর্ঘ্য হয়ে যাবে, সেটা যদি 2πr হয়ে যায়, মানে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আর তার সাথে যদি সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এল ইন্টু 2πrh আসবে, যেখানে এইচ হচ্ছে বি এর মান, আর 2π আর হচ্ছে কি তোমার ওই দৈর্ঘ্যের মান, কাগজটার দৈর্ঘ্যের মান। তাহলে এটা একটু মনে রাখিও, ঠিক আছে। তাহলে ডিরেক্টলি আমরা করব যে কোনো একটা কাগজকে তোমাকে দেখতে হবে যে কোন বরাবর মুড়ছো, ঠিক আছে, দেখতে হবে কোন বরাবর মুড়ছো। এখানে বলেছে যে কাগজটিকে মুড়ে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে যার পরিধি কাগজটির দৈর্ঘ্য, এখানে বলে দিয়েছে না পরিধি হচ্ছে কাগজটির দৈর্ঘ্য। তাহলে পরিধি যখনই বলে দিবে কাগজটির দৈর্ঘ্য, তখন কি করবে? 2πr এর জায়গাতে কি বসাবে? এল বসাবে। কিন্তু আমাকে যদি বলতো কাগজটির দৈর্ঘ্য হচ্ছে কি তোমার পরিধির কাজ করছে, দৈর্ঘ্য, কাগজটির দৈর্ঘ্য যদি পরিধির কাজ করতো, তাহলে বলতো তাহলে বি লিখতাম। ঘুরে ফিরে অ্যান্সার ওটাই আসবে, বি ইন্টু এল, ওটাই অ্যান্সার আসবে, বা এল বি অ্যান্সার আসবে, যেরকম ভাবে বলুক না কেন, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে কি তোমার এল বি। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, উচ্চতা হচ্ছে 4 সেমি। চোঙটির ভিতরে সর্বাপেক্ষা যে লম্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? খুব সুন্দর কোশ্চেন কি বলেছে দেখো, আমি ছবি এঁকে দেখাই তাহলে ক্লিয়ার হবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায়, তাহলে কিন্তু বলবে, কারণ আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো বুঝে যাচ্ছ সবকিছু। তাহলে এই হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙ,
এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তো আমাকে বলা হয়েছে যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 3 সেমি, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 3 সেমি। আর কি বলেছে, এবং উচ্চতা হচ্ছে 4 সেমি। বেশ, তাহলে উচ্চতা এটা হচ্ছে কি 4, এই পাশের উচ্চতা এটা হচ্ছে 4, এখান থেকে এটুকু দৈর্ঘ্য হচ্ছে কি 4। চোঙটির ভেতরে সর্বাপেক্ষা যে লম্ব দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তাহলে দেখেই বুঝতে পারছো সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটা রাখতে পারবো সেটা হচ্ছে এটা। সর্বাপেক্ষা যেটা লম্বা আমি দণ্ড রাখতে পারবো সেটা হচ্ছে কি এটা হবে, এই দণ্ডটা। তাহলে এটা যেটা রাখতে পারবো, মানে আমি এখানে আলাদা করে ছবি এঁকে দেখাচ্ছি, এই দণ্ডটা যেটা রাখবো আমি সর্বাপেক্ষা লম্বা দণ্ড, তাহলে এই দণ্ডের সবকিছু দেওয়া আছে, কিন্তু এই কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। এটা 3 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা এই ওয়ালটার সাথে, এই যে বক্রতলের সাথে এটা এমন ভাবে থাকে যে এটা 90 ডিগ্রি হয়। তাহলে একটা 90 ডিগ্রি ত্রিভুজের আমরা জানি যে অতিভুজ তার স্কয়ার, অতিভুজ তার স্কয়ার সমান কি হয়ে যাবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে x এর মান যেটা হবে সেটা কত হয়ে যাবে, 16 প্লাস 9 মানে হয়ে গেল 25, আর 25 মানে কত, 25 মানে হয়ে গেল তোমার 5। তাহলে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটা আমি রাখতে পারবো তার মান কত হয়ে যাবে, 5 সেমি। এই কোশ্চেন গুলো কিন্তু হুবহু তুলে দিবে তোমাদের, ঠিক আছে, একবারে হুবহু তুলে দিবে আর দিয়ে বলে দিবে, দিয়ে তোমার ওখানে দেওয়া থাকবে 2 নম্বর, বা সরি 1 নম্বর দেওয়া থাকবে, একবারে বই থেকে হুবহু তুলবে। আমি সেই জন্য তো বলছি যে 100টা কোশ্চেন করলেই তুমি তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। প্রিভিয়াস 3টে ইয়ারে যদি আমি দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে বোঝা গেল অঙ্কটা, আমি মুছে দিলাম। যে সর্ববৃহৎ দণ্ডটা আমি রাখতে পারবো সেটা হচ্ছে গিয়ে এই বরাবর। আচ্ছা ঠিক আছে, দেখো অনিন্দিতা বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে দেখবে। পরের কোশ্চেন আমাকে বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হয়ে যাবে। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, যা সূত্র বসালে হয়ে যাবে অঙ্ক। আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এবং বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে সেটা হচ্ছে 2 পাই আর এইচ। এই দুটোর সংখ্যা মান সমান মানে মান সমান, শুধুমাত্র মানটা সমান। যে আয়তনও দেখা গেল, দেখো তোমার 300 ইউনিট এসছে, এবং সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল যেটা এসছে সেটাও 300 ইউনিট এসছে, দুটোই সমান। এবার এখান থেকে আমাকে বের করতে বলেছে যে চোঙটির তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। তাহলে চোঙটির যদি ব্যাসার্ধ বের করি তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু করবো না। ক্যালকুলেশন মানে দেখো কি হচ্ছে, পাই এর সাথে পাই কেটে গেল, এইচ এর সাথে এইচ কেটে গেল, আর এখানে দুটো আর আছে তাহলে একটা আর থাকলো, আর এখানে একটা আর কেটে গেল, তাহলে আর এর মান কত পেয়ে গেলাম, 2। তাহলে আর এর মান হয়ে গেল তোমার 2। বেশ, দেখো এবার 20 নম্বরের অঙ্কগুলো। তাহলে 2 সেমি, একটু ওয়েট করে। আচ্ছা, কোশ্চিন নম্বর 1 কি বলেছে, 20 কোশ্চিন গুলো যদি আমরা দেখি তাহলে কোশ্চিন নম্বর 1 বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃত স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন হচ্ছে কি এত ঘনমিটার। তাহলে আমাকে বলেছে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ, যেই লম্ববৃত্তাকার চোঙের আমি ধরে নিয়েছি ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে কি এইচ, তাহলে সেই লম্ববৃত্তাকার চোঙের আমাকে বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে সূত্র তোমরা জানো 2 পাই আর এইচ, এবং 2 পাই আর এইচ সমান আমাকে বলে দিয়েছে কত, 264। আর কি বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে। আয়তন কি বলেছে, পাই আর স্কয়ার এইচ। আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, এটা সমান কত বলেছে, 924। আমাকে এখান থেকে কি বের করতে বলেছে, ভূমির ব্যাসার্ধ। তাহলে আমি কি করলাম, ভূমির ব্যাসার্ধ বের করার জন্য একটাকে আরেকটা দিয়ে ভাগ দিয়ে দিলাম, মানে পাই আর স্কয়ার এইচ
ডিভাইডেড বাই 2 পাই আর এইচ। আমি দেখতে পাচ্ছি যে আর এই যদি ভাগ দিই তাহলে সবগুলো কেটে যাবে, এখান থেকে আমি আর এর মান পেয়ে যাব বাই 264। পাইয়ের সাথে পাই কেটে গেল, এখানে দেখো এইচ এর সাথে এইচ কেটে গেল, একটা আর এর সাথে আরেকটা আর কেটে গেল, তো এখানে আর থাকলো। 2 এর সাথে কাটো, তাহলে 2 এর সাথে যদি এটা কাটো তাহলে কত হয়ে যাবে, 13 2 26, 2 2 4, 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে এটা কত হয়ে গেল 7। তাহলে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম, আর এর ভ্যালু হচ্ছে কি 7। অনেক সময় ব্যাসও জিজ্ঞেস করতে পারে যে ব্যাসের দৈর্ঘ্য কত, মানে এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, অনেক সময় তোমাকে বলবে যে ব্যাস বের করতে। বরণিক, তোমার কথা শুনতে পাচ্ছি না। অনেক সময় ব্যাস জিজ্ঞেস করতে, তুমি টেক্সট করতে পারো দরকার পড়লে। অনেক সময় ব্যাসের মান জিজ্ঞেস করতে বলে, তাহলে আমরা জানি যে ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধর দ্বিগুণ, ঠিক আছে। এখান থেকে এইটুকু হচ্ছে গিয়ে, এখান থেকে এইটুকু হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, আর এখান থেকে এই পুরোটা হচ্ছে গিয়ে তোমার ব্যাস, এই পুরোটা ব্যাস। তাহলে এটা এখান থেকে এইটুকু 7 হলে এটাও কি হবে 7 হবে, 7 হবে। তাহলে কি হয়ে গেল, ব্যাস মানে হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ মানে কত হয়ে গেল 14। অনেক সময় ব্যাসও জিজ্ঞেস করে না এই কোশ্চেনে, সেই জন্য আমি বলে দিলাম। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, এই কোশ্চেনটা তো হয়ে গেল, বোঝা গেল তো অনিন্দিতা, বুঝতে পারলে? স্যার আর একবার একটু বলেন। আচ্ছা, এখানে সূত্র করেছে, আমাকে বলেছে একটা চোঙের, এই একটা চোঙ যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, আর উচ্চতা এই হচ্ছে ব্যাসার্ধ, আর উচ্চতা হচ্ছে এইচ। চোঙের আমাকে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র তো এটা 2 পাই আর এইচ, তাহলে এটা সমান হচ্ছে 264, এবং আয়তন কত বলে দিয়েছে, চোঙের আয়তন সূত্র এটা 924। আমি কি করলাম, আমাকে এখান থেকে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ বের করতে গেলে আমাকে কি করতে হবে, একটাকে আরেকটা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে আমরা পাই আর স্কয়ার এইচ কে আমি কি করলাম 2 পাই আর এইচ দিয়ে ভাগ দিয়ে দিলাম, পাই আর স্কয়ার এইচ কে আমি 2 পাই আর এইচ দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে দেখবে সবকিছু কেটে কুটে এই পাশে আর থাকবে, পায়ের সাথে পাই, এই যে পায়ের সাথে পাই কাটছে, তারপরে আর এর সাথে এইচ এর সাথে এইচ কাটছে, এখানে আর একটা আছে, আর উপরে আর দেখো আর স্কয়ার আছে, মানে দুটো আর আছে, তাহলে একটা আর থাকলো। এখানে 2 এর সাথে আমি কি করলাম, এখানে যে 2 আছে এই দুইটার সাথে আমি কি করলাম, এই সাইডটা কাটলাম, দিয়ে কত পেলাম 132। এই 132 এর সাথে কি করলাম, এটাকে কাটলাম, কেটে দিয়ে কত পেলাম 7, 7 বার কাটলাম, তাহলে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে c, ভূমির ক্ষেত্রফল, ভূমির ব্যাসার্ধ হচ্ছে r, আয়তন হচ্ছে গিয়ে v, তাহলে সি আর বাই ভি এর মান কত, তোমাকে কোশ্চেন এরকম ভাবে দিয়ে দিবে, মানে ওরা যাচাই করতে চাইছে যে তুমি সূত্রগুলো সবগুলো জানো কিনা। সি আর বাই ভি এটার মান চেয়েছে। সি মানে কি, সি মানে হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফলকে আমরা কি বলবো, সি বলবো। এখানে বলে দিয়েছে চোঙের যেটা বক্রতল সেটা মানে সি, তাহলে চোঙের বক্রতল যদি সি হয় তাহলে সি এর মান কি হয়ে যায় 2 পাই আর এইচ পাই। একটা লম্ববৃত্তাকার চোঙের যার ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, সেই চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যায় 2 পাই আর এইচ হয়ে যায়। তারপরে কি আছে, আর আছে, তাহলে আর কে আর রেখে দাও, আর আয়তন হচ্ছে গিয়ে ভি, তাহলে আয়তন যদি ভি হয় তাহলে ভি মানে কত, ভি মানে হচ্ছে পাই আর স্কয়ার এইচ, ভি মানে হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এইচ এর সাথে এইচ কাটলো, আর আর কেটে কি হয়ে গেল আর স্কয়ার, পাই এর সাথে পাই কেটে গেল, দিয়ে ফাইনালি কত পেলাম 2। তাহলে সি আর বাই ভি এর মান যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 2। বোঝা গেল?
আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে গিয়ে তোমার 14 এবং বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এত হলে চোঙটির আয়তন কত হবে। তাহলে আমাকে তো আয়তন বলেই দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল বলেই দিয়েছে, আর চোঙটির উচ্চতাও বলে দিয়েছে, আমার আয়তন বের করতে হবে। আয়তন বের করা মানে কি, আয়তন বের করা মানে আমাকে এই সূত্রে বসাতে হবে। কোন একটা চোঙের আয়তন বের করা মানে, চোঙের আয়তনের সূত্র হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার এইচ। তো এই সূত্রে আমি দেখো চোঙের উচ্চতা পেয়ে গেছি, উচ্চতা মানে এই যে এইচ এর মানটা আমি পেয়ে গেছি, কিন্তু আমি আর এর মান পাইনি। পায়ের মান তো আমি জানি 22/7, আর এর মানটা আমাকে পেতে হবে। তাহলে আর এর মান বের করার জন্য এখানে তোমাকে বক্রতলের ক্ষেত্রফল এটা একটা হিন্টস দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আগে আমরা কি বের করব, আর এর মান বের করব। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সেটা হচ্ছে 2 পাই আর এইচ, এবং এটা সমান কত বলে দিয়েছে 264। মানগুলো বসাই, পাই মানে 22/7, আর মানে হচ্ছে কি আমি বের করব, আর উচ্চতা আমাকে 14 সেমি বলে দিয়েছে, উচ্চতা 14। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে বের করব তোমার ইসের মান, আর এর মান। তাহলে কাটলাম, 7 দিয়ে কত হয়ে গেল 14, 22 দিয়ে যদি ক্যালকুলেশন করি 22 একে 22, 22 দিয়ে কত 44, 2 এর সাথে কাটলাম, 2 দিয়ে 6, আর এখানে 2 এর সাথে এটা কাটলাম, কত পেয়ে গেলাম 3। তাহলে আর এর মান পেয়ে গেলাম 3, ক্যালকুলেশন করে আর এর মান পেয়ে গেলাম। তাহলে আয়তন কত হবে, আয়তনের সূত্র খুবই সহজ, সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। পাই মানে 22/7, আর মানে কত, আর মানে তো 3, 3 তার স্কয়ার মানে 3 × 3, আর উচ্চতা মানে কত, উচ্চতা মানে হচ্ছে কি তোমার 14, বলে দিয়েছি উচ্চতা 14। এটা নর্মাল ক্যালকুলেশন করো, 7 দিয়ে 14, সবগুলো গুণ করে দাও, 3 দিয়ে 6, 6 3 18, 18 দিয়ে 36 6, হাত থেকে কত 3, 36 আর 3 কত 39, এত ঘন সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তন এত ঘন সেমি, এত ঘন সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখি কি বলেছে, 4এরটা। দুটো চোঙ আছে এবং দুটো চোঙের উচ্চতা বলে দিয়েছে, ভূমির পরিধির অনুপাত বলে দিয়েছে, তাহলে তাদের আয়তনের অনুপাত কত। দুটো চোঙ যাদের উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা মানে কত, h1 h2 কত বলে দিয়েছে 1/2, আর কি বলেছে ভূমির পরিধি, পরিধির সূত্র তোমাকে বললাম, ভূমির পরিধি মানে ভূমিটা এরকম হয় না, এটা যদি চোঙ হয়, এটা যদি চোঙ হয়, তাহলে চোঙের যেটা নিচের তল সেটাও বৃত্তাকার, উপরে যেটা তল সেটা হচ্ছে বৃত্তাকার। তাহলে আমাকে পরিধিটা বলেছে, পরিধি মানে এই যে দৈর্ঘ্যটা, এই যে গোলাকার যে জায়গাটা আছে, এটার দৈর্ঘ্যটা তোমাকে বের করতে হবে। তাহলে এটার সূত্র হচ্ছে কি, পরিধির সূত্র বললাম সেটা হচ্ছে 2 পাই আর। তাহলে দুটো চোঙ আছে, তাহলে দুটো চোঙের জন্য 2 পাই আর1 এবং 2 পাই আর2 লিখে ফেললাম। পাই তো কমন থাকবে, শুধু ব্যাসার্ধটা হেরফের হলেই তোমার কি হয়ে যায়, পরিধি চেঞ্জ হয়ে যায়। তাহলে পরিধির অনুপাত আমাকে কত বলে দিয়েছে, অনুপাত বলে দিয়েছে, অনুপাত মানে তো ভাগ, 3/4 বলে দিয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 2 পাই কেটে গিয়ে আমরা কি পাবো, যে r1/r2 এর মান কত, এর মান হচ্ছে 3/4। তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে আয়তনের অনুপাত খুব সহজ, আয়তন অনুপাত মানে প্রথম একটা চোঙের আয়তন, সেটা হচ্ছে গিয়ে আমি যদি v1 v2 দিয়েই লিখি, যে প্রথম চোঙের আয়তন হচ্ছে, আয়তনের সূত্র যেটা পাই আর স্কয়ার 1 h1, এবং দ্বিতীয় চোঙের যেটা আয়তনের সূত্র সেটা হচ্ছে পাই আর স্কয়ার 2 h2। পাই বাই কেটে গেল, এখানে আমরা লিখলাম r1/r2 তার স্কয়ার ইন্টু h1/h2, জাস্ট মান বসিয়ে দিব। r1/r2 মানে 3/4 তার স্কয়ার, আর h1/h2 মানে কত আছে, h1/h2 মানে হাফ, হাফ বসিয়ে দাও, h2 মানে হচ্ছে কি হাফ। ক্যালকুলেশন যদি করি 3 এর স্কয়ার কত 9, 4 এর স্কয়ার মানে কত 16, এখানে কত হচ্ছে হাফ। তাহলে গুণ করলে আমরা আলটিমেট কত পেয়ে যাব, উপরে পেয়ে গেলাম 9 আর নিচে পেয়ে গেলাম কত 32, অ্যান্সার হয়ে গেল 9:32। আমি লিখছি বেশি সেই জন্য মনে হচ্ছে যেন অঙ্কগুলো বড় বড়, অঙ্ক কিন্তু বড় না, ঠিক আছে, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি সেই জন্য বড় হয়ে যাচ্ছে, নাহলে তুমি তো ডিরেক্টলি করে নিবে। তখন তুমি জানো যে পরিধির যেটা অনুপাত হবে সেটাই ব্যাসার্ধের অনুপাত হবে, এই যে লিখলাম
যে 2πr1/2πr2 পরিধির যেটা অনুপাত, সেখান থেকে তুমি এটা ক্যালকুলেশন না করে ডিরেক্টলি তোমার মাথায় হিট করবে পরিধির যেটা অনুপাত সেটাই ব্যাসার্ধের অনুপাত। জাস্ট আমাকে শুধুমাত্র মান বসাতে হচ্ছে, আর কিচ্ছু নেই। লাস্ট কোশ্চেন আজকের কি বলেছে দেখো, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 50% হ্রাস করা হলে এবং উচ্চতা যদি 50% বৃদ্ধি করা হয়, তাহলে আমাকে বলেছে চোঙটির আয়তন শতকরা কত হবে। ব্যাসার্ধ তোমার 50% হ্রাস করে দিচ্ছে, তার মানে দেখো অনেক ভাবে করা যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে 50% তোমাদের পার্সেন্টেজ করেছি, তো আমি সেইভাবেই চলে যাব। পার্সেন্টেজ মানে পার্সেন্টেজে দেখো 50% মানে হাফ, মানে আগে ব্যাসার্ধ r1/r2 আকারে লিখলাম। আগে ব্যাসার্ধ যদি 2 ইউনিট হতো, আগে যদি ব্যাসার্ধ 2 ইউনিট ছিল, তো এখন 1 ইউনিট ব্যাসার্ধ কমে গেছে, 2 থেকে 1 কমে গেছে, তার মানে কত হয়ে গেল? এখন নতুন যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে কি 1। বেশ, উচ্চতা 50% বৃদ্ধি পেয়েছে, এটা তোমার ডিক্রিজ হয়েছে, আর এটা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। 50% বৃদ্ধি পাওয়া মানে কি হয়ে গেল? 50% মানেও হাফ। তাহলে উচ্চতা h1 বা h2 ধরলাম। আগে যে উচ্চতা আমি বলেছিলাম নিচেরটা হচ্ছে অরিজিনাল নাম্বার বা অরিজিনাল কোয়ান্টিটি, তাহলে আগে উচ্চতা যদি এটা হচ্ছে h1, ঠিক আছে, তাহলে আগে যেই উচ্চতা তোমার 2 ইউনিট ছিল, এখন সেই উচ্চতা কি হয়েছে? 1 ইউনিট বেড়ে গেছে, 1 ইউনিট বেড়ে গেছে উচ্চতা, তাহলে কত হয়ে গেল? 3 ইউনিট। তাহলে আমাকে বলেছে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে, চোঙটির আয়তনে শতকরা কত পরিবর্তন হবে। বেশ, তাহলে চোঙটির আয়তন বের করো। আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার 1 h1। দুটো চোঙ বলেছেন, একটা হচ্ছে পাই আর স্কয়ার 2 h2। একই চোঙকে আমি কি করছি? ব্যাসার্ধ উচ্চতা কমিয়ে দুটো চোঙের আয়তনের যেটা পরিবর্তন হচ্ছে সেটা শতকরা পরিবর্তন করে বের করতে হবে। তাহলে প্রথমে আয়তন কত ছিল? জাস্ট মান বসাও, পাই আর1 মানে ভ্যালু বসাচ্ছি কত? 2, তাহলে 2 তার স্কয়ার। h1 মানে কত গো? h1 মানে হচ্ছে কি তুমি দেখে নাও 2, 2 বসিয়ে দিলাম। পাই r2 মানে কত গো? 1, 1 তার স্কয়ার। ঠিক আছে, এখানে ডট লিখো, গুণ লিখো একইভাবে। h2 মানে কত? h2 মানে হচ্ছে কি 3। বেশ, পাই পাই কেটে দাও, 2 দিয়ে 4, 4 দিয়ে কত? 8, আর এখানে কত হয়ে গেল? 3। তাহলে যেই আয়তন আগে 8 ইউনিট ছিল, সেই আয়তন এখন কত? 3 ইউনিট হয়ে গেল। তাহলে আয়তন কতটা পরিবর্তন হলো? আয়তন কমলো কতটা? 5। কততে? 8 এ। তাহলে 100 তে কত কমলো? 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 পঁচিশে কত? 100। 5 পঁচিশে কত হয়ে গেল? 125। 5 পঁচিশে হয়ে গেল তোমার 125। 125 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার? 62.5, এত পার্সেন্ট। তাহলে আয়তনের যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে 62.5%। ঠিক আছে, আয়তনের যেটা পরিবর্তন হবে সেটা 62.5%। খুব ভালো কোশ্চেন, এটা পরীক্ষাতে আসার মতো। মানে ধরে নাও এই কোশ্চেনটা তোমাদের এএনএম জেএনএম এই বছর আসবে, বা এর আগে চলে এসেছে। আগের দুটো সাল আমি মনে হচ্ছে যেন এই কোশ্চেনটা এসেছে, আমাকে দেখতে হবে একটু। খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, তোমরা কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আরেকবার নাহলে দেখো, ভিডিওটা আরেকবার রিভিশন দাও, অঙ্কগুলো যেগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো টুকে রাখো খাতায়, নিজে থেকে ট্রাই করো, তাহলে দেখবে পারবে। আগে আয়তন ছিল 8 ইউনিট, এখন কত হয়ে গেল? 3 ইউনিট আয়তন। অনুপাতে বের করছি না, তাহলে কত কমলো? 5 ইউনিট। কততে কমলো? 8 এ। তাহলে 100 তে কত? শতকরা বের করছি, তাহলে 62.5%। এই অঙ্কটা অন্যভাবে করা যায়, কিন্তু আমি এখন আর করছি না। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক।